প্রতিদিন আমরা দেখি সরকারি ভবন বা বেসরকারি ভবন বা রেলওয়ে স্টেশনে ভারতের জাতীয় পতাকা গৌরবের সাথে উঠতে। কিন্তু আপনি কি জানেন, একসময় এই এক টুকরো কাপড় হাতে নেওয়াও ছিল মারাত্মক অপরাধ। জুটত ব্রিটিশ পুলিশদের হাতের লাঠি কিংবা অন্ধকার কারাগারের কামরা। আজ আমরা জানব ভারতবর্ষের জাতীয় পতাকা, এই তেরঙ্গার রহস্যময়, রোমাঞ্চকর এবং রক্তক্ষয়ী 50 বছরের গৌরবময় ইতিহাস। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি সুবিমান। আজকে আপনাদের সাথে আলোচনা করব ভারতবর্ষের জাতীয় পতাকা বর্তমান রূপ কিভাবে পেল, তাদের সংগ্রাম লুকিয়ে রয়েছে এই জাতীয় পতাকার বর্তমান রূপের পেছনে। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরু ব্রিটিশ শাসনকাল থেকেই, যখন প্রথমবার ব্রিটিশরা ভারতবর্ষকে ধীরে ধীরে অ্যাকোয়ার করার চেষ্টা করে, তখন কিন্তু ভারতবর্ষের কোনো নিজস্ব জাতীয় পতাকা ছিল না। আপনি ভাবুন তো, দেশের সংগ্রামের জন্যে দেশের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করে চলেছেন, কিন্তু সেই দেশের কোনো প্রতীকী নেই, নেই কোনো সিম্বল। তখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা ভাবলেন যে আমাদের এই বৈচিত্র্যময় ভারতবর্ষের সকল ধর্মের, সকল বর্ণের মানুষকে যদি একই সূত্রে গেঁথে ফেলতে হয়, তাহলে আমাদের প্রয়োজন একটি জাতীয় পতাকা বা একটি জাতীয় প্রতীকীর। কিন্তু তখন তো সেই সময় এই ব্যবস্থা ছিল না। কি ছিল? ব্রিটিশ শাসনকালে ভারতবাসীদের ওপর নির্মম অত্যাচারের একটি নিদর্শন হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশদেরই এই ফ্ল্যাগ। একে বলা হয় ইউনিয়ন জ্যাক বা স্টার অফ ইন্ডিয়া। কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাবো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অগ্রসরের মাধ্যমে আমরা আমাদের জাতীয় পতাকার নতুন রূপ ফিরে পাব। এবং এর প্রথম উদাহরণ আমরা দেখতে পাই এই বাংলার মাটিতেই। স্বামী বিবেকানন্দের সুযোগ্য শিষ্যা সিস্টার নিবেদিতা তৈরি করলেন ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকা। যদিও সেটা বর্তমানে আমরা যেই জাতীয় পতাকা রূপে যেটিকে চিনি, তার থেকে অনেকটাই ভিন্ন ছিল, কিন্তু ভারতবাসীদেরকে এক সূত্রে গেঁথে ফেলার এটিই ছিল প্রথম পদক্ষেপ, যার মূল কাণ্ডারি ছিলেন কিন্তু ভগিনী নিবেদিতা। এবং তিনি তৈরি করেছিলেন একটি গাঢ় লাল রঙের পটভূমির ওপর বজ্র, দেবরাজ ইন্দ্রের যে বজ্র, এবং তার সাথে লেখা থাকবে বন্দে মাতরম। এর পিছনেও লুকিয়ে রয়েছে কিছু কারণ। যেমন দেবরাজ ইন্দ্রের বজ্র হচ্ছে আত্মবিশ্বাস, ক্ষমতা এবং ত্যাগের প্রতীক। এবং এই বন্দে মাতরম বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী কাল পর্যন্ত কিন্তু প্রাসঙ্গিক ছিল। তাই দেশবাসীকে একই পথে, একই সংগ্রামের কারিগর করে তুলতে কিন্তু বন্দে মাতরম শব্দটি অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। পরবর্তীকালে আমরা আরো দেখতে পাই যে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা ভারতবর্ষের জাতীয় পতাকার এভলিউশনে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছে। যেমন ধরুন, যখন এই বঙ্গভঙ্গ ঘোষণা হয়, সারা বাংলা জুড়ে, দুই বাংলা জুড়ে মানুষজন এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে, তখন কিন্তু একটি জাতীয় পতাকার ভূমিকা খুবই অগ্রসর হয়েছিল। সেটি কেমন ছিল? একটি জাতীয় পতাকা বঙ্গভঙ্গের সময় এই বাংলার মাটিতে দেখা যায়, পরবর্তীকালে যেটি ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষে। এখানে সবুজ রং, হলুদ রং এবং লাল রঙের মিলিতভাবে একটি পতাকার সৃষ্টি করা হয়েছিল, যেখানে সবুজ রঙের উপর ছিল ৮টি পদ্ম। এই ৮টি পদ্ম কেন? এই ৮টি পদ্ম তৎকালীন সময়ে ভারতবর্ষের ৮টি যে রাজ্য ছিল বা প্রদেশ ছিল, সেই ৮টি প্রদেশকে চিহ্নিত করার জন্য। এবং সব নিচে লাল রং এবং মাঝখানে হলুদ রং, এবং সেই হলুদ রঙের উপর লিখিতভাবে ছিল বন্দে মাতরম। এবং এই সূর্য এবং চন্দ্রের মিলিত রূপ আমাদের ভারতবর্ষের সকল ধর্মের মিলিত অবস্থানকে চিহ্নিত করত। এই ছিল স্বদেশী আন্দোলনের সময় ভারতবর্ষের জাতীয় পতাকা। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ভারতবর্ষের জাতীয় পতাকার ধারণা কিন্তু শুধুমাত্র এই দেশের মাটিতেই সীমাবদ্ধ হয়ে থাকেনি, ছড়িয়ে পড়েছিল বিশ্বের নানান দরবারে। যেই সমস্ত দেশগুলোতে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছিলেন, সেই প্রতিটি দেশে ভারতবর্ষের একটি জাতীয় পতাকার ধারণা ছড়িয়ে পড়ে। তার প্রথম উদাহরণ আমরা পাই জার্মানির স্টাটগার্টে। দাদাভাই নৌরোজির শিষ্যা মাদাম ভিকাজি কামা উত্তোলন করলেন ভারতবর্ষের প্রথম পতাকা, সেটিও আবার বিদেশের মাটিতে। সেটি কেমন ছিল?
ঠিক এই বাংলার মাটিতে কলকাতার পার্সি বাগানে স্বদেশী আন্দোলনের সময় যেই ধরনের জাতীয় পতাকার প্রথম ব্যবহার হয়েছিল, সেই পতাকায় কিন্তু মাদাম ভিকাজি কামা উত্তোলন করলেন জার্মানির স্টাটগার্টে, এবং সেটি দেখতে অনেকটি এই রূপ ছিল। এর পরবর্তীতে আমরা দেখতে পাবো, যখন হোম রুল লীগ শুরু হয়, সেই হোম রুল লীগের নেতৃত্ব দিয়েছিলেন অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক। এটা আপনারা অনেকেই হয়তো ইতিহাস বইতে পড়েছেন। কিন্তু এটা জেনে রাখুন, এই হোম রুল লীগ আন্দোলনের সময়ও কিন্তু ভারতবর্ষে একটি নতুন এক ধরনের পতাকার সৃষ্টি হয়েছিল। সেটি কেমন ছিল? সেখানে আমরা দেখতে পাবেন ৪টি সবুজ রঙের সমান্তরাল স্ট্র্যাপ এবং ৫টি লাল রঙের সমান্তরাল স্ট্র্যাপ, এবং ওপরের দিকে আমরা দেখতে পাবেন ইউনিয়ন জ্যাক, যেটা ব্রিটিশদের সিম্বল, এবং তার সাথে সূর্য এবং চন্দ্রের একসাথে অবস্থান। এটি হোম রুল লীগ, যেটি অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক ১৯১৬, ১৭ এবং ১৮ সালে এই হোম রুল লীগ জারি ছিল। যেই লীগ বা আন্দোলনের মূল বক্তব্য এটাই ছিল যে ভারতবর্ষকে ব্রিটিশদের অধীনে স্বাধীনতা দিতে হবে। সম্পূর্ণ স্বাধীনতার ডিমান্ড ছিল না, কিন্তু ব্রিটিশদের অধীনে থেকেই বিভিন্ন প্রশাসনিক কাজে আমাদের স্বাধীনতা দিতে হবে। এটি ছিল এই হোম রুল লীগের মূল বক্তব্য, এবং সেই সময় হোম রুল লীগে মহারাষ্ট্র এবং পুনেতে এই জাতীয় পতাকার ব্যবহার হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি, যখন সালটা ১৯২৩ সাল, ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা, নাগপুর সত্যাগ্রহ, যেটিকে ফ্ল্যাগ সত্যাগ্রহ হিসেবেও আমরা চিনে থাকি। ভারতবর্ষের জাতীয় পতাকাকে সম্মানিত করার জন্য হাজার হাজার মানুষ পথে নামলেন। চলল পুলিশের লাঠিচার্জ, জেলে বন্দী হলো হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী এবং ভারতবর্ষের জাতীয় আন্দোলনের সমর্থকরা। রক্ত ঝরল, কিন্তু জাতীয় পতাকা হাত থেকে নামল না। সালটি ছিল ১৯২৩ সাল, নাগপুর। এইভাবে ভারতবাসীর মধ্যে জাতীয় পতাকা কিন্তু ভারতবাসীদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার যে আত্মবিশ্বাস, তাকে তুঙ্গে তুলে দিয়েছিল। এর পরবর্তীকালে আরও একটি স্ফুলিঙ্গ ঘটে। সালটা ১৯৩০ সালের আশেপাশে। গান্ধীজি তখন ভারতবর্ষের আন্দোলনগুলোকে পরিচালিত করছেন। সেই সময় এক ব্যক্তির প্রবেশ ঘটল ভারতের জাতীয় পতাকা নির্মাণের এই গল্পে। ওনার নাম কি? উনি হলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া সারা বিশ্বের ৩০টি দেশের জাতীয় পতাকাকে অনুসরণ করলেন, এবং উনি একটা স্যাম্পল ডিজাইন মহাত্মা গান্ধীজিকে প্রদর্শন করলেন। সেটাই কি ছিল? উনি বলেছিলেন যে ভারতবর্ষের জাতীয় পতাকায় ২টি রং আমি রেকমেন্ড করছি। সেই ২টি রং কি কি? একটি হলো সবুজ এবং আরেকটি হলো লাল, অর্থাৎ গ্রিন এবং রেড। এবং এই ২টি রঙের পিছনে কারণটা কি? রেড হচ্ছে হিন্দু গোষ্ঠীদের জন্য এবং গ্রিন হচ্ছে মুসলিম সমাজের জন্য। অর্থাৎ ভারতবর্ষের যে ২টি রিলিজিয়াস কমিউনিটি, তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই ২টি রং উনি সাজেস্ট করেছিলেন। সেক্ষেত্রে গান্ধীজি কিন্তু খেললেন একটি মাস্টার স্ট্রোক। সেটি কি? উনি বললেন যে ভারতবর্ষে যেমন বিভিন্ন ধর্মের মানুষেরা একসাথে বসবাস করছে, তেমনি তারা তো সেই বসবাসটাকে শান্তিপূর্ণভাবে মেনে নিয়েছে। তাই তাদের আত্মবিশ্বাসকে বুস্ট করার জন্যে উনি বললেন যে সাদা রঙেরও ব্যবহার এক্ষেত্রে অনেকটাই জাস্টিফাই করবে। তো গান্ধীজি বললেন যে তোমার এই ডিজাইনের সাথে সাদা রং এবং চরকা, যেটি ভারতবর্ষের গতিশীলতার প্রতীক, ভারতবর্ষের উপার্জনের প্রতীক, সেটিকেও ইনক্লুড করতে। এবং অবশেষে আমরা দেখতে পাই যে ১৯৩১ সালের করাচিতে, যেটি বর্তমানে পাকিস্তানের অংশ, সেই করাচিতে যখন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশন হয়েছিলেন, সেখানে সবার সম্মতিক্রমে এটা নির্বাচন করা হয় যে ভারতের জাতীয় পতাকা এই রূপে আমরা গ্রহণ করব। অর্থাৎ রঙের কিছুটা পরিবর্তন ঘটে। যেখানে লাল রং পিঙ্গালি ভেঙ্কাইয়া রেকমেন্ড করেছিলেন, সেই লাল রঙের পরিবর্তে জাতীয় কংগ্রেস কমিটি গ্রহণ করেন যে গেরুয়া রঙের ব্যবহার করা হবে, অর্থাৎ স্যাফরন কালার, এবং মাঝখানে থাকবে সাদা রং, যেটি শান্তির প্রতীক এবং মেলবন্ধনের প্রতীক, এবং সেই সাদা রঙের সাথে থাকবে গান্ধীজির নিদর্শিত চক্র। এই চক্র বা চরখা, এটি ছিল ভারতবর্ষের অগ্রগতির প্রতীক, এবং সর্বশেষ থাকবে সবুজ রং। এটি ১৯৩১ সালের করাচি সেশনে গ্রহণ করা হয়েছিল। এবং আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে ভারতবর্ষ কিন্তু ১৯৩১ সালের পূর্বেই জাতীয় দিবস, জাতীয় স্বাধীনতা দিবস হিসাবে ২৬শে জানুয়ারিকে পালন করা শুরু করেছিল, যেটি রাবি নদীর তীরে ঘটেছিল, যেটি পরবর্তীকালে বর্তমানে স্বাধীনতা পাওয়ার পরে আমরা সেটিকে
প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। এই ছিল ভারতবর্ষের তেরঙ্গার ১৯৩১ সাল পর্যন্ত ঘটনা। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে বর্তমানে আমাদের জাতীয় পতাকা কিছুটা এই রূপ গ্রহণ করেছে। কিন্তু তার আগেও কিছু ঘটনা ঘটেছে। যেমন গান্ধীজি এবং ভারতবর্ষের ১ম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মধ্যে একটি বিষয় নিয়ে কিছুটা মতভেদ ছিল। যে ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর আমরা জাতীয় পতাকাতে কোনটি ব্যবহার করব? গান্ধীজি অর্থাৎ বাপুজি বললেন যে, "আমি চরখা ব্যবহারের প্রতি বেশি সপক্ষে।" কারণ এই চরখা ভারতবর্ষের গরিব, ধনী থেকে সমস্ত স্তরের মানুষকে রিপ্রেজেন্ট করছে। অপরদিকে পণ্ডিত জওহরলাল নেহরু বললেন যে, "অশোক চক্র ভারতবর্ষের ঐতিহাসিক যুগকেও রিপ্রেজেন্ট করছে এবং এটি প্রতিনিয়ত চলমান এবং গতিশীলতার প্রতীক।" এবং উনি একটি সায়েন্টিফিক লজিকও দিয়েছিলেন। এই লজিকটা খুব ইন্টারেস্টিং। সরি। যেমন যদি জাতীয় পতাকার একটি দিকে চরখা থাকে, তাহলে সেই চরখা বা চক্রটি আমরা শুধুমাত্র একদিক থেকে কিন্তু দেখতে পাবো। অন্য দিক থেকে কিন্তু ঠিকভাবে আমরা লক্ষ্য করতে পারবো না। অর্থাৎ সেটি উল্টোভাবে দেখাবে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন বর্তমানে ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কিন্তু সামনের দিক থেকে এবং পেছনের দিক থেকে ২ দিক থেকেই একই রূপে দেখতে পাওয়া যায়। তো এটিও পণ্ডিত জওহরলাল নেহরুর একটি লজিক ছিল। এবং উনি বলেছিলেন, আমাদের এই অশোক স্তম্ভ থেকে নেওয়া এই চক্র, অশোক চক্র, এটি ডাইনামিজম, প্রোগ্রেস এবং হিস্টোরিক্যাল কন্টিনিউটির প্রতীক। অর্থাৎ বিভিন্নতা, অগ্রগতি এবং ঐতিহাসিক সাক্ষীরও প্রতীক রয়েছে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যখন ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হয়, তখন সবার সম্মতিক্রমে ভারতবর্ষের জাতীয় পতাকাকে ফাইনালাইজ করা হয় এবং সেটি কি? সবার উপরে থাকবে স্যাফরন কালার, মাঝখানে থাকবে হোয়াইট অর্থাৎ সাদা এবং থাকবে অশোক চক্র এবং সবার শেষে থাকবে সবুজ রং। অর্থাৎ ভারতবর্ষের জাতীয় পতাকা কিন্তু ১৯৪৭ সালে এইভাবেই ফাইনালাইজ হয়েছিল। এবং আপনারা যদি এক্সাক্টলি ডেটটা জানতে চান তাহলে এটা মনে রাখুন ২২শে জুলাই ১৯৪৭ সালে কিন্তু ভারতবর্ষের এই জাতীয় পতাকা বর্তমানে আমরা যেই রূপে দেখছি ভারতবর্ষের জাতীয় পতাকা সেই রূপটি কিন্তু গ্রহণ করা হয়েছিল। ১৯৪৭ সালের ২২শে জুলাই ভারতবর্ষের যে সংবিধানের যে অ্যাসেম্বলি ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলির প্রত্যেকে সহমতভাবেই এই জাতীয় পতাকা গ্রহণ করেছিলেন। এবং আপনারা জানেন, আপনারা দেখেছেন ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষের ১ম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লালকেল্লাতে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। স্বাধীন ভারতের জাতীয় পতাকা ১ম বার উত্তোলন করেছিলেন। এবং এই জাতীয় পতাকা বর্তমানে কিন্তু আমাদের সবার অধিকার রয়েছে। আমরা সবসময় এই জাতীয় পতাকা আমাদের বাড়ির ছাদে বা প্রয়োজনীয় স্থানে আমরা সম্মানের সহিত এই জাতীয় পতাকাকে আমরা ফ্লাই করতে পারি। কিন্তু এক্ষেত্রে দুটো ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের বলে রাখি। ভারতবর্ষ যখন ১৫ই আগস্ট ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেছিল, তখন কিন্তু এই জাতীয় পতাকা ওড়ানোর অধিকার বা ক্ষমতা শুধুমাত্র সরকারি ভবন, সরকারি অফিসার বা সরকারি ক্ষেত্রেই দেওয়া হয়েছিল। সাধারণ মানুষ শুধুমাত্র প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসেই এই পতাকার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ওড়াতে পারবেন। কিন্তু ২০০২ সালে ভারতবর্ষের একজন শিল্পপতি যার নাম নবীন জিন্দাল, তিনি সুপ্রিম কোর্টের কাছে একটি আবেদন করেন যে ভারতবর্ষ তো স্বাধীনতা লাভ করেছিল প্রতিটি ভারতবাসীর প্রচেষ্টার মাধ্যমেই। তাহলে আমাদের কেন এই অধিকার থাকবে না যে আমরা নিজেদের বাড়িতে সবসময় জাতীয় পতাকাকে উত্তোলন করতে পারবো? সুপ্রিম কোর্ট ওনার এই যুক্তিতে সহমত দেখিয়ে ২০০২ সালে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করেন যে আজ থেকে ভারতবর্ষের জাতীয় পতাকায় তেরঙ্গা ওড়ানোর ক্ষমতা শুধুমাত্র সরকারি অফিসে থাকবে না বা সরকারি ক্ষেত্রে হবে না। ভারতবর্ষের প্রতিটি মানুষ, গভর্নমেন্ট অফিস, প্রাইভেট অফিস, আপনি, আমি, আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের বাড়িতে এবং কার্যালয়ে এই জাতীয় পতাকা সম্মানের সহিত কিন্তু ওড়াতে পারব। এবং এটিকে বলা হয় এটি আমাদের মৌলিক অধিকার। ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 19 বলা রয়েছে যে মৌলিক অধিকারের মধ্যে যে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করার ক্ষমতা প্রত্যেক ভারতবর্ষীকে দেওয়া হলো। এটি স্বাধীনতার পরবর্তীকালে কিন্তু ছিল না। ২০০২ সালে সুপ্রিম কোর্টের ঘোষণার পর এটি আমাদের প্রত্যেকের অধিকারের মধ্যে পড়ছে। এবং এক্ষেত্রে আরো একটি জিনিসের পরিবর্তন হয়েছে। ভারতবর্ষের যে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া রয়েছে,
ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া ২০০২। তাতে এটি মেনশন করা ছিল যে জাতীয় পতাকা উত্তোলনের সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সূর্য ডুবে গেলে আপনি জাতীয় পতাকা আর ওড়াতে পারবেন না। কিন্তু কয়েক বছর পূর্বেই অর্থাৎ ২০২২ সালের ২০ জুলাই ২০২২ সালের ২০ জুলাই এটি সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফ থেকে যে এখন আপনি আপনার বাড়িতে সম্মানের সহিত সর্বক্ষণ অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত নয়, ডে অ্যান্ড নাইট 24/7 কিন্তু আপনি আপনার বাড়িতে জাতীয় পতাকা সম্মানের সহিত, গর্বের সহিত ওড়াতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র দিনের বেলায় নয়, আপনি রাতের বেলাতেও কিন্তু এখন সবসময় জাতীয় পতাকা ওড়াতে পারবেন। এবং সবশেষে বলে রাখি, এই জাতীয় পতাকা কিন্তু এটা কোনো এক টুকরো কাপড় নয়। এটা আমাদের ভারতবর্ষের অগণিত বিপ্লবীদের রক্তক্ষয়ী সংগ্রাম এবং তাদের বলিদানের ফল হিসেবে আমাদের এই জাতীয় পতাকা পেয়েছি। যেখানে এই গেরুয়া রং বা স্যাফরন কালার, যেটা আমাদের আত্মবিশ্বাসের প্রতীক, কারেজের প্রতীক, সাদা রং শান্তির প্রতীক, মেলবন্ধনের প্রতীক এবং অশোক চক্র নিয়মিত গতিশীলতার প্রতীক এবং সবুজ রং আমাদেরকে শেখায় যে আমরা নিয়মিত প্রোগ্রেস করছি, এভলিউশন করছি, গ্রোথ করছি। জয় হিন্দ, ধন্যবাদ, বন্দে মাতরম।